সত্য জানবো, সত্য বলবো, সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা, গত 24 ঘন্টা মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে প্রথমে আলোচনা করে, যেটা মিডিয়ায় আপনারা দেখছো, শুনছো, কিন্তু আসল ঘটনা কি সেটা বুঝতে পারছো না। ইরান, আমেরিকা, ইসরায়েল, এই তিনটে দেশের মধ্যে এই মুহূর্তে যা চলছে সেটা শুধু যুদ্ধ না, এটা একটা বিশাল মাইন্ড গেম, একটা সাইকোলজিক্যাল যুদ্ধ। আর সেই যুদ্ধের মাঝখানে আমরা বসে খবর দেখছি আর ভাবছি কি হচ্ছে বুঝতে পারছি না। তো আজকে সেই পুরো বিষয়টাকে একদম সহজ করে বলবো, তুমি যেন একদম বুঝতে পারো। তো শুরু করা যাক একদম গোড়ার খবর থেকে। দেখুন, আমেরিকা আর ইসরায়েল মিলে গত কয়েক দশক ধরে ইরানকে ভাঙার চেষ্টা করে আছে। এটা নতুন কিছু না। স্যাংশন দিয়েছে, অবরোধ দিয়েছে, সাইবার অ্যাটাক করেছে, সরাসরি মিলিটারি স্ট্রাইক করেছে। মনে করো যে স্টোনটেক্স একটা বলে ভাইরাস আছে, সেই ভাইরাস দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা হয়েছিল। কাসেম সোলাইমানিকে মেরে ফেলা হয়েছিল ড্রোন দিয়ে। ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের একের পর এক টার্গেট করা হয়েছে, কিন্তু ইরান কিন্তু ভাঙেনি। ইরান এখনও দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হলো কেন ভাঙেনি, এটা একটু বুঝতে হবে। যখন একটা দেশের ওপর বাইরে থেকে প্রচণ্ড চাপ দেওয়া হয়, তখন সাধারণত দুটো জিনিস হতে পারে। এক, জনগণ সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, কারণ তারা ভাবে সরকারের জন্যই এত কষ্ট। দুই, জনগণ বাইরের শত্রুর বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে যায়। ইরানের ক্ষেত্রে দ্বিতীয়টা বারবার হয়েছে। যতবার আমেরিকা বা ইসরায়েল হামলা করেছে, ততবারই ইরানের ভেতরে একটা জাতীয়তাবাদী আবেগ জেগে উঠেছে। এটাকে বলে র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ এফেক্ট। শত্রু বাইরে থেকে আঘাত করলে মানুষ, ভেতরের মানুষ এক হয়ে যায়। তার ওপর আছে সুপ্রিম লিডার সিস্টেম। ইরানের স্ট্রাকচারটা এমনভাবে তৈরি যে সেখানে একটাই কেন্দ্র, আলী খামেনি, তার কথায় আইন। প্রেসিডেন্ট থাকুক না থাকুক, সংসদ থাকুক না থাকুক, সুপ্রিম লিডারের নির্দেশ মানাই সবার কাজ। এই সিস্টেমকে ভাঙতে হলে সরাসরি খামেনিকে টার্গেট করতে হবে, আর সেটা আমেরিকা, ইসরায়েল জানে। তাই নতুন কৌশল। বন্ধুরা, যেটা নেক্সট আপডেট আসছে, বর্তমান পরিস্থিতিতে আসি। পাকিস্তান আলোচনা কেন আটকে গেছে সেই পরিস্থিতিতে আসি। তুমি হয়তো অনেক শুনছো যে ইরান আর আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। পাকিস্তানের প্রথম দফা বৈঠক হয়েছিল, সেটা কিছুটা হয়েছে, কিন্তু দ্বিতীয় দফা বৈঠক নিয়ে এখন একটা বড় প্যাচ লেগে গেছে। তো আমেরিকা তরপাচ্ছে দ্বিতীয় দফা বৈঠকের জন্য। ট্রাম্প চায় আলোচনা হোক, কারণ ট্রাম্প একটা ডিল দেখাতে চায় নিজের ভোটারদের। কিন্তু ইরান সরাসরি বলে দিয়েছে, যতক্ষণ না নাকেবন্দী উঠবে, যতক্ষণ না অবরোধ হটবে, ততক্ষণ ইরানের কোনো প্রতিনিধি দল পাকিস্তানে তো যাবে না। এটা ইরানের শর্ত, পরিষ্কার শর্ত। এখন আমেরিকা কি করছে, সে বলছে আগে আলোচনায় বসো, তারপর অবরোধের কথা ভাবা যাবে। মানে আমেরিকা চায় ইরান আগে টেবিলে বসুক, তারপর আমেরিকা নিজের শর্তে ডিল করবে। আর ইরান বলছে না, আগে অবরোধ তোলো, তারপর আমরা টেবিলে বসবো। দুটো অবস্থান সম্পূর্ণ উল্টো, কেউ এক চুলো নড়ছে না। আর এই অবস্থায় বৈঠক হবে কিভাবে, সেটাই প্রশ্ন। বন্ধুরা, গালিবাগের পদত্যাগ আসলে কি হচ্ছে, এটা নিয়ে বড় আপডেট আসছে। প্রথম দফা পাকিস্তানের বৈঠকে ইরানি প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ। এখন খবর আসছে যে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে দ্বিতীয় দফা বৈঠকে তিনি অংশ নেবেন না। এখন এটাকে ঘিরে অনেক রকম ব্যাখ্যা হচ্ছে। আমেরিকার আর ইসরায়েলি মিডিয়া বলছে, দেখো ইরানের ভেতরে ভাঙ্গন ধরেছে, গালিবাফ নাকি চাইছিলেন আলোচনা হোক, কিন্তু আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাকে আটকে দিয়েছে, তাই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কিন্তু বন্ধুরা, এটা কতটা সত্যি? ইরানের দিক থেকে এই বিষয়ে কোনো অফিসিয়ালি নিশ্চিতকরণ নেই। এটা হতে পারে যে গালিবাফ সত্যিই সরে গেছেন, কারণ তিনি মনে করেন যে এই শর্তে আলোচনায় যাওয়া উচিত নয়। অথবা এটাও হতে পারে যে এটা পুরোটাই পশ্চিমা মিডিয়ার তৈরি করা একটা ন্যারেটিভ, ইরানকে অস্থির দেখানোর জন্য। ট্রাম্প নিজে বলেছেন ইরানে এখন বলছেন ভূমিকম্প চলছে, কোনো নেতা নাকি নেই, সে পাকিস্তানে গিয়ে আলোচনা করতে পারবেন। কিন্তু ইরানি নেতারা পাল্টা বলেছেন, কিছুই হয়নি, আমরা একদম ঠিকঠাক আছি, সুপ্রিম লিডারের নির্দেশেই আমাদের দিক নির্দেশনা। তো ইরানের তরফ থেকে এই আপডেট আসছে। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রোপাগান্ডার তরফ থেকে আপনাদেরকে একটা বড় আপডেট আপনাদের সামনে নিয়ে আসি। আইআরজিসি বনাম সরকার বিভাজন। আসল কথায় আপনাদেরকে আসে, আমেরিকা আর ইসরায়েল মিলে এই মুহূর্তে একটা বিশেষ প্রোপাগান্ডা চালাচ্ছে। সেটা হলো ইরানের আইআরজিসি আর সরকারের মধ্যে নাকি গভীর বিভাজন তৈরি হয়েছে। আইআরজিসি নাকি ইরানের বেশ কিছু সরকারি কর্মকর্তাকে গৃহবন্দী করে রেখেছে। মানে ছবিটা দাঁড় করানো হচ্ছে যে এইভাবে ইরানের সামরিক বাহিনী আর সরকার আলাদা হয়ে গেছে, দুটো আলাদা শিবিরে চলে গেছে। একটা চায় আলোচনা হোক, আর একটা চায় না। তো এই ন্যারেটিভটা কেন তৈরি করা হচ্ছে সেটা আপনাদেরকে একটু বুঝতে হবে। কারণ যদি বাইরের দুনিয়া মনে করে যে ইরান ভেতর থেকে ভাঙছে, তাহলে একটা মনোবল যুদ্ধ জেতা চায়। ইরানের বন্ধু দেশগুলো হয়তো সরে যাবে, ইরানের মধ্যবিত্ত শ্রেণী হয়তো সরকারের বিরুদ্ধে যাবে, ব্যবসায়ীরা হয়তো বিনিয়োগ সরিয়ে নেবে। এই সব ভেবেই এই প্রোপাগান্ডা কিন্তু ছড়ানো হচ্ছে। কিন্তু বাস্তবে দেখো, আইআরজিসি আর ইরান সরকার এই দুটো কখনো সম্পূর্ণ আলাদা সত্তা ছিলই না। আইআরজিসি ইরানের রাষ্ট্রীয় কাঠামোরই অংশ। সুপ্রিম লিডারের যে খামেনি ছিল, উভয়ের ওপরেই কৃতিত্ব রাখেন। তার এই দুটোর মধ্যে চিরস্থায়ী বিভাজনের যে গল্পটা, মূলত পশ্চিমা ইচ্ছা পূরণের কল্পনাই বলতে পারেন। তাদের ইচ্ছেটাই মেন, এটা তারা চায় বলেই এই গল্পটা বানিয়ে বলতে পারেন প্রোপাগান্ডা চালাচ্ছে মিডিয়াতে। বন্ধুরা, নিউ ইয়র্ক টাইমসের একটা বোমা ফেলেছে।
যেটা নেক্সট আপডেট, আপনাদের একটা বিশেষ বিষয় আসে। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটা বিশাল দাবি করেছে। তারা বলেছে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির ছেলে মোস্তাফা খামেনি, যিনি কিনা পরবর্তী সুপ্রিম লিডার হওয়ার সবচেয়ে বড় দাবিদার বলে মনে করা হয়, তিনি নাকি আগের খবরের চেয়ে অনেক বেশি গুরুতরভাবে আহত। নিউ ইয়র্ক টাইমসের তাদের সূত্রের বরাতে বলছে যে মোস্তাফার একটি পায়ে নাকি তিনবার অপারেশন হয়েছে, কিন্তু পা সারছে না। এখন নাকি ওই পা কেটে কৃত্রিম পা লাগানোর কথা ভাবা হচ্ছে। শুধু তাই না, তার মুখ আর ঠোঁটও নাকি মারাত্মকভাবে পুড়ে গেছে, কথা বলতে পারছে না ঠিক মতে। ভবিষ্যতে প্লাস্টিক সার্জারি দরকার হতে পারে। কোথায় আছেন, কোন হাসপাতালে চিকিৎসা চলছে, সেটা নিউ ইয়র্ক টাইমসে বলতে পারেনি, কিন্তু শুধু বলছে যে সূত্র বলছে। এখন আমার একটা প্রশ্ন হলো, কে এই সূত্রটা কে? নিউ ইয়র্ক টাইমসে বলছে যে সূত্র বলছে, কিন্তু কোন সূত্র? ইরানের ভেতরে কোন লোক? নাকি আমেরিকান ইন্টেলিজেন্সের দেওয়া তথ্য? নাকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের লিক করা খবর? এটা আমরা জানি না, জানার উপায়ও নেই। কিন্তু একটু মাথা খাটিয়ে ভাবো, যদি মোস্তফা সত্যিই এতটা গুরুতরভাবে আহত হতেন, তাহলে ইরানের সরকারি মহলে একটা বিশাল শূন্যতা তৈরি হতো। সেটা লুকোনো সম্ভব হতো না। হয়তো কিছুটা সত্য আছে, কিন্তু মাত্রাটা বাড়িয়ে বলা হচ্ছে। এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার টেকনিক। মোস্তাফাকে নিয়ে এই খবর ছড়ানোর পেছনে একটা কৌশল থাকতে পারে। হয়তো মোস্তাফা এই খবর শুনে রাগে বা প্রতিক্রিয়ায় প্রকাশ্যে আসবেন, আর যদি প্রকাশ্যে আসেন তাহলে তার লোকেশনটা জানা যাবে, আর লোকেশন জানা গেলে বাকিটা আর বলতে হবে না। এটা একটা ফাঁদ হতে পারে, প্রোপাগান্ডা দিয়ে টার্গেটকে বের করার ফাঁদ। বন্ধুরা, ট্রাম্পের পুরনো পোস্ট শেয়ার নিয়ে একটা বার্তা আপনাদেরকে দিতে চাই বা একটা আপডেট জানাতে চাই। ট্রাম্প সম্প্রতি তার নিজের একটা পুরনো পোস্ট আবার শেয়ার করেছেন। সেই পোস্টে তিনি হিন্ট দিয়েছেন যেসব ইরানি কর্মকর্তা আমেরিকার শর্ত মানবে না তাদের মেরে ফেলা হবে। এখন এটা আবার শেয়ার করার মানে কি? মানে হলো ট্রাম্প একটা বার্তা দিতে চাইছেন ইরানের দুই গোষ্ঠীকে। মানে ধরো যদি সত্যি ইরানে দুটো শিবির থাকে, একটা আলোচনা চায় আর একটা চায় না, তাহলে ট্রাম্প বলছেন যে যারা যারা আলোচনা চায় না আমরা তাদের মেরে ফেলবো, আর যারা আলোচনায় আসবে তারা বাঁচবে। এটা হলো একটা ডিভাইড অ্যান্ড রুল কৌশল। কিন্তু সমস্যা হলো ইরান আসলে ওই অর্থে দুটো গোষ্ঠী নেই যেমনটা আমেরিকা ভাবছে। ইরানের সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র একটাই, সুপ্রিম লিডার। তাই ট্রাম্পের এই কৌশল ইরানের ভেতরে খুব একটা কাজে লাগবে বলে আমার মনে হয় না। বন্ধুরা, ইসরায়েলের রক্ষামন্ত্রী কাতুজের একটা ভয়ঙ্কর ঘোষণা এসেছে। ইসরায়েলের রক্ষামন্ত্রী কাতজ একটা বিবৃতি দিয়েছেন, যেটা শুনলেই গায়ে কাটা দেবে। তিনি বলছেন ইসরায়েল প্রস্তুত, শুধু আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষা। সবুজ সংকেত পেলে নাকি তারা প্রথমেই খামেনির পরিবার অর্থাৎ মোস্তাফা সহ পুরো খামেনির বংশকে নিশ্চিহ্ন করে দেবে। কারণ তাদের মতে খামেনির পরিবারই ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত ধ্বংসাত্মক পরিকল্পনার মূল হোতা। শুধু তাই না, কার্তোজ আরও বলেছেন ইরানের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অর্থনৈতিক কাঠামো এগুলো সব ধ্বংস করে দেওয়া হবে। ইরানকে একটা অন্ধকার যুগে ঠেলে দেওয়া হবে। কার্তোজের ভাষায় ইরানকে পাথরের যুগে ফিরে দেওয়া হবে। এই বিবৃতিটা বিশ্লেষণ করলে বোঝা যায় এটা শুধু ফাঁকা গর্জন না, ইসরায়েল আসলে একটা সুযোগের অপেক্ষায় আছে। ট্রাম্প যদি কখনো আলোচনার পথে ছেড়ে দেন বা যদি ইরানে কোনো বড় পদক্ষেপ নেয়, তাহলে ইসরায়েল আক্রমণ করতে পিছপা হবে না। ইরানের ভেতরে অনেক নেতা আছেন যারা ট্রাম্পের আলোচনার পথটাকে মোটেই ভালোভাবে দেখছেন না। তারা চাইছেন সরাসরি সামরিক সমাধান। বন্ধুরা, হরমুজ প্রণালীতে আমেরিকার অপারেশন নিয়ে একটা বড় আপডেট আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাই। হরমুজ প্রণালী এটা হলো সেই জলপথ যেখান থেকে বিশ্বের মোট তেলের 20% যায়। ইরান এই প্রণালীতে বারুদি সুড়ঙ্গ বিছিয়েছে নাকাবন্দির প্রতি উত্তরে। ইরানের কৌশল হলো, যদি আমাদের তেল বিক্রি করতে না দাও তাহলে আমরাও হরমুজে বাধা সৃষ্টি করব। ট্রাম্পের জবাবে সরাসরি আমেরিকান নৌবাহিনীকে আদেশ দিয়েছেন যে ইরানের যে কোনো নৌকো বা জাহাজে যদি দেখা যায় বারুদি সুড়ঙ্গ পাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আক্রমণ করো, ডুবিয়ে দাও, ছোট নৌকো হোক বা বড় জাহাজ হোক। ট্রাম্প দাবি করেছেন ইতিমধ্যে 158টি ইরানি নৌসেনার জাহাজ ডুবিয়ে দেওয়া নাকি হয়েছে। এই সংখ্যাটা যদি সত্যি হয় তাহলে এটা একটা বিশাল সামরিক অপারেশন। তার ওপর আমেরিকা এখন জাপান থেকে আরও মাইনসুপার জাহাজ আনাচ্ছে। মাইনসুপার হলো সেই জাহাজ যেগুলো সমুদ্রে বারুদি সুড়ঙ্গ শনাক্ত করে নিষ্ক্রিয় করে। মানে আমেরিকা হরমুজকে পুরোপুরি খোলা রাখতে চায়, ইরানের নাকাবন্দির অস্ত্রকে নিষ্ক্রিয় করতে চায়। এই অবস্থায় বুঝতে পারছো তো পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। একদিকে আলোচনার নাটক চলছে, অন্যদিকে সামরিকের চাপ ক্রমাগত বাড়ছে। এই দুটো একসঙ্গে চলছে। এটাই ট্রাম্পের কৌশল, একটা হাতে গাজর আরেক হাতে লাঠি। বন্ধুরা, লেবাননে কি হচ্ছে সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে রাখি। লেবাননের কথায় আসা যাক। সেখানে নাকি সিজফায়ার আছে, কাগজে কলমে লেবানন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে, কিন্তু বাস্তবে ইসরায়েলি সেনা এখনও দক্ষিণ লেবাননে আছে এবং তারা বের হচ্ছে না। ইসরায়েলের নিজের পত্রিকা হারেতজ, যেটা বাম ঘেঁষা উদারপন্থী পত্রিকা বলতে পারেন, ইসরায়েলি সেনার সমালোচনা করতে গিয়ে পিছ পা হয় না।
সেই পত্রিকায় বলছে যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা লেবানিজ নাগরিকদের বাড়িতে ঢুকছে, লুট করছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, টেলিভিশন, ফার্নিচার যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে, আর রান্নাঘরে ঢুকে রান্না করে খাচ্ছে। এবং এই কাজে শুধু সাধারণ সৈনিক না, সিনিয়র কমান্ডারও যুক্ত। এটা যুদ্ধ না, এটা লুটরাজ, এবং কেউ এটা বন্ধ করছে না। ইসরায়েলের সামরিক নেতৃত্ব এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা গাজায় যা হয়েছিল তার একটা প্যাটার্নের পুনরাবৃত্তি। গাজায় আমরা দেখেছিলাম ইসরায়েলি সৈনিকরা ফিলিস্তিনি নারীদের পোশাক নিয়ে যাচ্ছে, বাড়ি লুট করছে, এমন সব ভিডিও আর ছবি ছড়িয়ে পড়েছিল। সেগুলো দেখে সারা দুনিয়া চমকে উঠেছিল। সেই একই জিনিস এখন লেবানন হচ্ছে। দেখুন, পুরো বিষয়টা যদি আমরা একটু জানতে চাই, তাহলে আমেরিকা আর ইসরায়েল ইরানকে নিয়ে এই মুহূর্তে 3টে খেলা একসাথে খেলছে। এক, আলোচনা নাটক দেখাচ্ছে যে আমরা শান্তি চাই। 2, সামরিক চাপ, হরমুজে অপারেশন বাড়ছে, নৌকো ডোবাচ্ছে। 3, প্রোপাগান্ডা যুদ্ধ, ইরানের ভেতরে বিভাজনের গল্প ছড়াচ্ছে। মোস্তাবার বলতে পারেন যে চোটের খবর ছড়াচ্ছে, যেটা আঘাত পাওয়ার খবর। গালিবাফের পদত্যাগের কেন্দ্র করে ইরানকে বিশৃঙ্খলা দেখানোর চেষ্টা করছে। ইরান এই 3টে খেলাকেই চেনে এবং তার প্রতিটা জবাব দিচ্ছে নিজের মতো করে। আলোচনা বিষয়ে তারা শর্ত দিচ্ছে। সামরিক চাপের মুখে তারা হরমুজে সুড়ঙ্গ বলতে পারেন যে বিছাচ্ছে। আর প্রোপাগান্ডার জবাব তারা বলছে সুপ্রিম লিডারের নির্দেশেই সব আমরা এক আছি। কিন্তু পরিস্থিতিটা এতটাও সহজ না। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আসলেই বিশাল। সাধারণ ইরানি মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। মূল্যস্ফীতি, বেকারত্ব, এগুলো বাস্তব সমস্যা। আর এই কারণেই আলোচনার একটা চাপও ইরানের ভেতর থেকেই আছে। কিন্তু সুপ্রিম লিডার যদি না বলেন তাহলে সেই আলোচনা হবে না। সামনে কি হবে? দেখুন, আমার মনে হচ্ছে বৈঠক সহজে হবে না, কারণ দুপক্ষই নিজের অবস্থান থেকে সরছে না। যদি বৈঠক হয় বা বৈঠক না হয়, তাহলে হরমুজে উত্তেজনা দেখুন আরও বাড়বে। ইরান হয়তো একটা বড় পদক্ষেপ নেবে নাকাবন্দি ভাঙার জন্য, আর তখন পরিস্থিতি একটা নতুন মোড় নেবে। আর সেটা আরও খারাপ হবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো বন্ধুরা, এই হলো আসল ছবিটা। মিডিয়ায় যা দেখছো, তো সে অনেকেই আসলে বিশাল তথ্যের যুদ্ধের অংশ, বিশাল তথ্যযুদ্ধের অংশ বলতে পারেন। মিডিয়ায় যা দেখছো সব কিছু বিশ্বাস করো না, কিন্তু সব কিছু আবার উড়িয়ে দিও না। চোখ কান খোলা রাখো, আর পরের আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে রাখো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জানাবেন আমাদেরকে। শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।